প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, তো আজকে আমরা আলোচনা করব মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সম্বন্ধে। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হলো তোমাদের দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের বা 12-এর ফোর্থ সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং প্রথম চ্যাপ্টার। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ এই সম্পর্কে আলোচনা করবার পূর্বে এর প্রেক্ষাপটটা আমরা একটু আলোচনা করে নিই। 1757 সালে পলাশীর যুদ্ধের পর থেকে ভারতে ব্রিটিশ শাসন প্রবর্তিত হয়, ব্রিটিশ শাসন চালু হয় এবং ব্রিটিশ শাসন চালু হওয়ার পরপরই কিন্তু ভারতীয়দের সম্পূর্ণরূপে কবজা করতে পারেনি ব্রিটিশ সরকার বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা কিন্তু কয়েকটি জায়গায় ভারতীয় রাজাদের মাধ্যমে শাসন করতো, অধীনতামূলক মিত্রতানীতির মাধ্যমে, কয়েকটি জায়গায় কর আদায় করার মাধ্যমে শাসন করতো, কররাজ্যের মাধ্যমে, এইভাবে ছিল। এবং তখনও ভারতীয় জমিদার, রাজা, মহারাজা, নবাবরা যথেষ্ট শক্তিশালী ছিলেন স্ব ক্ষেত্রে। তো মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের যে কারণ, সেই কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা মোটামুটি 5টা কারণের উল্লেখ পাই। সেই কারণগুলো কি কি? রাজনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ, অনেকে ধর্মীয় বা সামাজিক কারণটাকে একত্রে বলে থাকেন, ঠিক আছে? ধর্মীয় বা সামাজিক কারণটাকে অনেকেই কিন্তু একত্রে বলে থাকেন, এবং অর্থনৈতিক কারণ এবং হচ্ছে প্রত্যক্ষ কারণ। তাহলে এই যে 5টা কারণ আমি বললাম, এই 5টা কারণের মধ্যে রাজনৈতিক কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ভারতীয় রাজনীতি তখনও সম্পূর্ণরূপে ব্রিটিশদের করায়ত্ত হয়নি, মানে ব্রিটিশদের অধীনে আসেনি। যদি আমি এটা বোঝাতে চাই, 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের মাধ্যমে ভারতের যে মোগল সম্রাট, তিনি কিন্তু ভারতের বিশাল অংশের দেওয়ানি অধিকার অর্থাৎ কিনা রাজস্ব আদায়ের অধিকার তুলে দিয়েছিলেন ব্রিটিশ কোম্পানির হাতে, এবং এর ফলে ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং মাত্র 26 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে তারা কিন্তু সমস্ত রাজস্বই কিন্তু আত্মসাৎ করতো বা কোম্পানির কাজে লাগাতো। কিন্তু এই যে পুরো পরিস্থিতিটা, এই যে পুরো ব্যাপারটা, এইটা চলতে থাকে এবং বিভিন্ন রাজ্যের সঙ্গে তারা সন্ধি, চুক্তি এবং যুদ্ধ বিগ্রহের মাধ্যমে বিশাল অংশের মালিক হয়। এবং মালিক হওয়ার পরে তাদের 1853 থেকে 54 খ্রিস্টাব্দ নাগাদ তাদের অধ্যত্ব যেন আরও চরম শিখরে পৌঁছে যেতে থাকে। তারা অধীনতামূলক মিত্রতানীতির মাধ্যমে একের পর এক রাজ্যের স্বাধীনতা হরণ করে, এবং সেই রাজ্যের রাজারা দেরিতে হলেও বুঝতে পারেন যে তারা নামে মাত্র রাজ্য শাসন করছেন, বাস্তবে তাদের হয়ে রাজ্য শাসন করছে ব্রিটিশ। এবং ব্রিটিশদের যে রাজ্য শাসন পদ্ধতি, তাতে শুধুমাত্র তিনি একটি হাতের পুতুল ছাড়া আর কিছুই নন। এই পরিস্থিতিতে ভারতীয় রাজারা কিন্তু এই জায়গাটা থেকে বেরোতে চেয়েছিলেন। এছাড়া 1856 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত ব্রিটিশ কোম্পানির যে কয়েন ছিল, অর্থাৎ মুদ্রা ছিল, সেই মুদ্রায় লেখা হতো সম্রাটের দাস, কথাটি ইংরেজিতে লেখা হতো, অর্থাৎ সার্ভেন্ট অফ এম্পোরার। এই এম্পোরার বলতে মোগল সম্রাটকে বোঝাতো। আইনত মানে যেহেতু একটি বাণিজ্য সংস্থা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার কোনো ক্ষমতাই ছিল না ভারত শাসন করার, আইনত, বাস্তবে নয়, আইনত তার কোনো ক্ষমতা ছিল না। আর বাস্তবে ভারতের মালিক ছিলেন ভারতের সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। কিন্তু তাকে 1856 খ্রিস্টাব্দ নাগাদ লর্ড ডালহৌসি জানিয়ে দেন যে তার মৃত্যুর পর কাউকে আর মোগল সম্রাট করা হবে না, এবং তাকেও মোগল রাজপ্রাসাদ অর্থাৎ লালকেল্লা থেকে বেরিয়ে যেতে বলা হয়। এই যে একটা অপমানজনক কথা বলা হয়, এবং এই ঘোষণার ফলে ভারতীয় রাজারা কিন্তু অন্যান্য রাজ্যের যে রাজারা, অর্থাৎ ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তারপরে হচ্ছে নানা সাহেব, তাতিয়া দেবী, মারাঠা রাজ্যের যে পঞ্চপ্রধান ছিলেন, যেমন আমরা বলি সিন্ধিয়া, গাইকোয়াড়, এরা কিন্তু ধীরে ধীরে এই বিষয়টি উপলব্ধি করতে পারে যে তাদের মোগল সম্রাটকে যখন তারা সম্পূর্ণরূপে তার ক্ষমতাকে নিশ্চিহ্ন করতে চাইছে, তবে তাদের ক্ষমতাও চিরস্থায়ী বা সুস্থির থাকতে পারে অথবা নাও থাকতে পারে। এই অবস্থায় তাদের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়। এরই মধ্যে ডালহৌসি নাগপুরের রাজপ্রাসাদ এবং লুট করেন, এবং অযোধ্যাকে কুশাসনের অজুহাতে দখল করে অযোধ্যার নবাবকে কলকাতায় নির্বাসন দিলে এই রাজনৈতিক ক্ষোভের আগুন দিকে দিকে করে জ্বলে ওঠে, এবং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা রাজা নবাবরা করতে থাকেন, এবং ভেতরে ভেতরে বিদ্রোহের বীজ কিন্তু বপন হয়ে যায়। তারপরে আমরা যদি আসি সামাজিক কারণে, ভারতে
ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরপরই তারা ভারতীয়দের সমাজ সংস্কারে হাত দেয়। সেই সঙ্গে কিছু বিদগ্ধ শিক্ষিত ভারতীয় ব্রিটিশদের শাসনকে মঙ্গলজনক বা সবথেকে আনন্দদায়ক বা সবথেকে বিধির বিধান বলে মনে করতেন, সবথেকে উত্তম বলে মনে করতেন। তারা মনে করতেন মোগল শাসন অপেক্ষা ব্রিটিশ শাসনই ভালো। এই পরিস্থিতিতে তারা ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভের জন্য তারা কিন্তু কোনো তৎপর ছিলেন না। তাদের কাছে ব্রিটিশ শাসনই ছিল বিধির বিধান। ফলে মধ্যবিত্ত শ্রেণী কিন্তু এই সিপাহী বিদ্রোহের পক্ষে ছিল না। তারা কিন্তু ব্রিটিশদের যে সামাজিক সংস্কার, বাল্যবিবাহ, বিধবা বিবাহ, অন্যান্য যে সংস্কারগুলো, এইগুলো কিন্তু তারা সমর্থন করেছিলেন। যার কারণে ব্রিটিশ সরকার কিন্তু এগুলো প্রবর্তন করে। রেলপথ প্রবর্তন, বাল্যবিবাহ রোধ এবং বিধবা বিবাহ প্রচলন, বহুবিবাহ রোধ, এইগুলো কিন্তু গোড়া হিন্দুরা মেনে নিতে পারেনি। ফলে তারা সামাজিক ও ধর্মসভ্যতা ধ্বংসের আভাস পায়। অপরদিকে খ্রিস্টান মিশনারিরাও কিন্তু নিম্নবর্গের হিন্দুদের ধর্মান্তরিত করবার চেষ্টা করে। সেখান থেকেও কিন্তু তারা সভ্যতা সংস্কৃতি ধ্বংসের আভাস পেয়েছিল। যার ফলে তারা এই ধর্মীয় পবিত্রতা রক্ষায়, এছাড়া কালাপানি পার হওয়া তৎকালীন ভারতীয় শাস্ত্রে বা হিন্দু শাস্ত্রে একটি অপরাধ ছিল। কিন্তু সিপাহীদের কিন্তু কালাপানি পার হয়ে উদ্দেশ্যে যুদ্ধ করতে যেতে হতো। সেই কারণে তারা কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। তারা এই সামাজিক এবং ধর্মীয় যে অবক্ষয় হিন্দু সমাজের মধ্যে তৈরি হচ্ছে, তার জন্য ব্রিটিশ শাসনকে দায়ী করেছিল এবং দায়ী করে তারা ধর্ম রক্ষায় এবং সামাজিক ঐতিহ্য রক্ষায় তারা এক হয়েছিল। এবং এই ধর্মীয় সামাজিক কারণ কিন্তু ব্রিটিশ শাসনের ব্রিটিশ শাসনের অবসান চাওয়ার পেছনে একটি বড় কারণ হিসেবে কাজ করেছিল বলে আমরা মনে করতে পারি, বা অনেক ক্ষেত্রে ঐতিহাসিকরা এই কারণটিকেই যথার্থ বলে মনে করেছেন। তারপরে যদি আমরা চলে আসি পরের যে আমাদের কারণটি বলা হচ্ছে, সেটি হচ্ছে অর্থনৈতিক কারণ। দেখো, অর্থনৈতিক তো একটা দুরবস্থার সৃষ্টি হয়েছিল। ব্রিটিশ শাসনের ফলে কৃষকরা তুলা, নীল এবং অন্যান্য অর্থকরী ফসল চাষ করলেও ধান বা গম এই জাতীয় খাদ্য ফসল চাষ করবার ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছিল। তাদের বাধ্যতামূলকভাবে অনেকেই নীল চাষ, তুলা চাষ করতে হতো। এছাড়াও দাদন নেওয়ার ফলে তাঁতি এবং চাষিদের অবস্থা খুবই খারাপ হয়েছিল। একবার দাদন নিলে ব্রিটিশ কোম্পানির কাছেই তাদের পণ্য বিক্রি করতে তারা বাধ্য থাকত। এর ফলে কৃষকদের অবস্থা খারাপ হওয়ায় প্রাচীনপন্থী তালুকদার জমিদারগণও কিন্তু তাদের অর্থ থেকে বা সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছিলেন। তারা কিন্তু কখনোই সেই জায়গাটা ফুলফিল করতে পারেননি। এবং যেহেতু আমরা জানি যে লর্ড কর্নওয়ালিস কী করেছিলেন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয়েছিল যদি জমিদার অন্তত এক বছর যদি খাজনা দিতে না পারে, তাহলেই তার জমিদারি বাজেয়াপ্ত করে নেওয়া হবে। এর ফলে বহু বনেদি জমিদার পরিবার পথে বসে যায়। কিন্তু বিদ্রোহের সময় এরা পুরোভাগে অবস্থান করেছিল। যদিও লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদেরই বেশি সুবিধা হয়েছিল, কিন্তু কিছু সংখ্যক জমিদার কিন্তু এর বিরোধিতা করেছিলেন। এরপরে বিভিন্ন দেশীয় রাজ্য ধীরে ধীরে যখন দখল হতে থাকে, সমস্ত দেশীয় রাজ্যে যারা গায়ক ছিল, নর্তকী ছিল, সভাসদ ছিল বা সৈনিক ছিল, তাদের কামার ছিল, তাদের যে পেশা ছিল, সেই পেশাগুলো কিন্তু হুমকির মুখে পড়ে। কারণ তাদের এই পেশাগুলোর পৃষ্ঠপোষক ছিলেন সেই দেশীয় রাজন্যবর্গ। ইংরেজরা এই পেশাগুলোর গুরুত্ব বুঝতো না বা এই পেশাগুলোকে তারা গুরুত্ব দিত না। সেই পুরনো সেনাবাহিনীকে তারা কখনোই কাজে লাগাতো না। ফলে এই যে কর্মচ্যুত সেনাবাহিনী বা কর্মচ্যুত সভাসদগণ, তালুকদারগণ, জমিদারগণ, এরা কিন্তু বিদ্রোহের পুরোভাগে অংশগ্রহণ করেছিল। এই যে অর্থনৈতিক বিপর্যয় ভারতীয়দের জীবনে নেমে এসেছিল, যার ফলে 1176 বঙ্গাব্দে 1170 বঙ্গাব্দে বাংলার 1776 বঙ্গাব্দে যে মন্বন্তর হয়েছিল, 76-এর মন্বন্তর যে হয়েছিল, এই 76-এর মন্বন্তরের যে কঠিন পরিণতি, সেটাও কিন্তু আমরা দেখতে পাই। এই জন্য কিন্তু তারা এই বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। এইভাবে কিন্তু দুর্ভিক্ষ ছোট ছোট জায়গায় চলতেই থাকতো ভারতবর্ষে। তারপরে যদি আমরা চলে আসি আবার ফিরে ধর্মীয় সামাজিক কারণটাকে আমরা একত্রে বলেছি, অর্থনৈতিক কারণ, সামরিক কারণ। দেখো, সামরিক কারণকেও কিন্তু তুমি পরীক্ষার খাতায় এই পয়েন্টটা করতে পারো যে সামরিক কারণও হচ্ছে সিপাহী বিদ্রোহের অন্যতম একটা বিষয় ছিল। কেন বিষয় ছিল? তার কারণ হচ্ছে সামরিক যে সেনাবাহিনী বা সিপাহী বাহিনী তৈরি করা হয়েছিল, যারা ভারতীয় সিপাহী বাহিনী, তারা কিন্তু
হচ্ছে ইংরেজদের সমকক্ষ বেতন পেত না, তাদের থেকে অনেক কম বেতন পেত এবং কম একদম নিম্নমানের খাবার, নিম্নমানের পোশাক তাদেরকে দেওয়া হতো। এছাড়া তাদেরকে যথেষ্ট পরিমাণে পদোন্নতি ঘটানো হতো না। তুমি জানলে অবাক হবে, 1857 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত ভারতীয় সিপাহী বাহিনীতে তারা 300 টাকার বেশি বেতন পেত এমন সিপাহীর সংখ্যা ছিল মাত্র 3 জন এবং সিপাহীদের গড় বেতন ছিল মোটামুটি ওই 9.5 টাকার মতো। তারপরে তাদের যে প্রথম দিকে যে ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হতো সেটিও কেটে নেওয়া হয় বা সেটিও বন্ধ করে দেওয়া হয়। এর ফলে এছাড়া সিপাহীদের, ভারতীয় সিপাহী যত ভালো কাজ করুক না কেন তাদের পদোন্নতি কিন্তু খুব একটা বেশি হতো না। একজন সিপাহী বড়জন সুবেদার পদ অবধি উঠতে পারতো, তার উপরে ওঠার কোনো সুযোগ তাদের ছিল না এবং তাদের অল্প বেতনে অল্প ভাতায় তাদের দূর দেশে যুদ্ধ করতে পাঠিয়ে দেওয়া হতো। সেখান থেকে তারা সঠিকভাবে ফিরে আসবে বা তাদের মৃতদেহ যে সঠিকভাবে ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা ছিল না। এর ফলে এই সামরিক কারণও সিপাহী বিদ্রোহের অন্যতম কারণ। সিপাহী বিদ্রোহের আরেকটি কারণ হচ্ছে, একদম ফাইনাল কারণ হচ্ছে প্রত্যক্ষ কারণ। যা দেখো, একটা এনফিল্ড রাইফেল বলে নতুন ধরনের রাইফেল সেই সময় ইউরোপে খুব চালু হয় এবং সেই রাইফেল কিন্তু বন্দুকের গুলিটা কীভাবে ভরতে হতো, মানে কার্তুজটা কীভাবে ভরতে হতো, কার্তুজটা একটা কোলের মধ্যে থাকতো, সেই কোলটাকে দাঁত দিয়ে করে কেটে তারপর বন্দুকের নলের ভিতর ঢোকানো হতো, ঢুকিয়ে তারপর হচ্ছে গিয়ে ফায়ার করতে হতো। এই দাঁত দিয়ে কাটার ব্যাপারটাই ওই কার্তুজে গরু ও শুয়োরের চর্বি মেশানো হতে বলে একটা গুজব রটে এবং শুয়োর যেহেতু মুসলিমরা তাদের কাছে এটা ধর্মীয় দিক থেকে মানে অস্পৃশ্য ছিল, গরু মাংস যেহেতু হিন্দুরা গরুকে দেবতা বলে মনে করে, সেহেতু গরুর চর্বিও হিন্দুদের কাছে একটা অস্পৃশ্য ব্যাপার ছিল। সেই কারণে তারা কিন্তু এই যে কার্তুজ ব্যবহার করতে অসম্মত হয় এবং ব্যারাকপুর সেনানিবাসে 1857 খ্রিস্টাব্দের মে মাসে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করেন। এই বিদ্রোহের আগুন কিন্তু উত্তর ও মধ্য ভারতে ছড়িয়ে পড়ে এবং পূর্ব ভারতে চট্টগ্রাম অঞ্চলে এবং পাঞ্জাবের কিছু কিছু অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাদের এই যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সেটি সংঘটিত হয়। তাহলে এই পয়েন্টগুলো আবার আমরা প্রথম থেকে দেখে নিতে পারি যে 1857 খ্রিস্টাব্দ থেকে সিপাহী বিদ্রোহ যে মহাবিদ্রোহ সংঘটিত হয় তার মোটামুটি 5টা পয়েন্ট আমরা জানি। একটা হচ্ছে রাজনৈতিক কারণ, একটা হচ্ছে অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং প্রত্যক্ষ কারণ। কিন্তু তোমরা আরেকটা কারণ অবশ্যই দিতে পারো, সেটা হচ্ছে সামরিক কারণ। যাই হোক, তো তোমরা সকলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করো যদি ভিডিওটি ভালো লাগে এবং পরে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।